শিক্ষা সহজের আজকের পর্বে আমরা আলোচনা করব মূলত কর্মকারক নিয়ে। কর্মকারক কাকে বলে, কর্মকারক আমরা কিভাবে নির্ধারণ করব, অর্থাৎ ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করে কর্মকারক পাবো আমরা বাক্যের। এছাড়া কর্মকারকের প্রকারভেদ এবং প্রকারভেদে যে কর্মকারকের ছটি ভাগ রয়েছে, কর্মের যে ছটি ভাগ রয়েছে তার বিস্তৃত আলোচনা। তাহলে প্রথমে চলো জেনে নিই কর্মকারক কাকে বলে। বাক্যের কর্তা যে পদকে আশ্রয় করে ক্রিয়াটি সম্পাদন করে থাকে সেই পদকে বলা হয় বাক্যের কর্ম। ক্রিয়াপদের সঙ্গে এই কর্মবাচক পদের সম্পর্ককে বলা হয় কর্মকারক। তাহলে বাক্যের কর্তা যে পদকে আশ্রয় করে ক্রিয়াটি সম্পাদন করে থাকে সেই পদটিকে বলা হয় বাক্যের কর্মবাচক পদ। এবারে ক্রিয়াপদের সঙ্গে ওই কর্মবাচক পদের সম্পর্ককে বলা হয় কর্মকারক। যেমন মেয়েটি গান গাইছে, লেখক বই লেখেন। এই দুটি বাক্যে গাইছে ক্রিয়ার কর্তা হচ্ছে মেয়েটি। মেয়েটি কি গাইছে না গান গাইছে। তাহলে গাইছে ক্রিয়াটি গানকে আশ্রয় করে সম্পাদন করছে, তাই গান পদটি হচ্ছে কর্মবাচক পদ। লেখক বই লেখেন, তাহলে লেখক হচ্ছে কর্তা, লেখেন ক্রিয়া। লেখক লেখা ক্রিয়াটা বইকে আশ্রয় করে সম্পাদন করছেন, তাহলে বই এই পদটি হচ্ছে কর্মবাচক পদ। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে বাক্যের কর্ম পাওয়া যায়। কেন না, কি গাইছে, মেয়েটি গান গাইছে, কি গাইছে। এবারে লেখক কি লেখেন না বই লেখেন। এছাড়াও আমরা কিছু বাক্যে দেখব দুটি কর্ম থাকে। যেমন রামবাবু ছেলেদেরকে চকলেট দিচ্ছেন। রামবাবু কর্তা, দিচ্ছেন ক্রিয়া, কি দিচ্ছেন না চকলেট, আর কাদেরকে দিচ্ছেন না ছেলেদেরকে। এই ছেলেদেরকে পদটিও হচ্ছে কর্মবাচক পদ। তাহলে ক্রিয়াকে কি বা কাকে, বহুবচন হলে কাদেরকে, ক্রিয়াকে বাক্যের ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলেও বাক্যের কর্মকারক পাওয়া যায়, আর কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করলেও বাক্যের যদি কোনো পদ পাওয়া যায় তাহলে সেই পদে কর্মকারক হয়। এরপরে আমরা যাব যে কর্মকারকের মূলত কর্মের যে ছটি ভাগ রয়েছে তার আলোচনায়। প্রথমে আমরা আলোচনা করব উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম, তারপরে গৌণ কর্ম, মুখ্য কর্ম। এরপর আমরা দেখব কর্মের ভাগের মধ্যে রয়েছে সমধাতুজ কর্ম, তারপরে অনুক্ত কর্ম, বাক্যাংশ কর্ম, আর শেষে আলোচনা করব কর্মে বিপসা। তাহলে প্রথমে আমরা আলোচনা করছি উদ্দেশ্য কর্ম আর বিধেয় কর্ম। উদ্দেশ্য কর্ম কি না, আমরা বাক্যে যে প্রধান কর্মবাচক পদটি পেয়ে থাকি। অনেক সময় বাক্য দ্বিকর্মক হয়ে থাকে, বাক্যের ক্রিয়া দ্বিকর্মক হয়ে থাকে। সেই সমস্ত বাক্যে যে প্রধান কর্মবাচক পদটি পেয়ে থাকি সেটি হচ্ছে উদ্দেশ্য কর্ম, এবং এই প্রধান কর্মবাচক পদের পরিপূরক বা ফলস্বরূপ যে কর্মবাচক পদটি পাওয়া যায় সেটিকে আমরা বলবো বিধেয় কর্ম। যেমন এক্ষুনি যে দ্বিকর্মক ক্রিয়ার সম্পন্ন একটি বাক্যের দৃষ্টান্ত দিয়েছিলাম, যে রামবাবু ছেলেদেরকে চকলেট দিচ্ছেন। এই বাক্যে ছেলেদেরকে, রামবাবু ছেলেদেরকে, এই ছেলেদেরকে পদটি হচ্ছে উদ্দেশ্য কর্ম। ছেলেদেরকে এটি কর্মবাচক পদ, কাদের দিচ্ছেন না ছেলেদেরকে, এই ছেলেদেরকে পদটি হচ্ছে উদ্দেশ্য কর্ম। এবার ছেলেদেরকে এই কর্মবাচক পদটা আগে আসছে বাক্যে। ছেলেদেরকে কি দিচ্ছেন না চকলেট দিচ্ছেন। আগে ছেলেদেরকে প্রসঙ্গ আসবে, তারপরে ছেলেদেরকে কি দেয়া হচ্ছে সেই ব্যাপারটা আসছে। তাই বাক্যের মধ্যে ক্রিয়া যখন দ্বিকর্মক হয়ে থাকে সেই দ্বিকর্মক ক্রিয়ার প্রধান বা প্রাথমিক ক্রিয়াটিকে বলা হচ্ছে উদ্দেশ্য কর্ম, আর উদ্দেশ্য কর্মের পরিপূরক হিসেবে বা ফলস্বরূপ যে কর্মটি আসে তাকে বলা হচ্ছে বিধেয় কর্ম। তাহলে চকলেট এই পদটি হয়ে যাচ্ছে বিধেয় কর্ম। আরও বাক্য দেখো, টাকাকে মাটি ভেবো না। কর্তাটা এখানে উজ্জ্ব আছে যে তোমরা টাকাকে মাটি ভেবো না। তাহলে টাকাকে হচ্ছে একটি কর্ম, আর মাটি আর একটা কর্মবাচক পদ। কেন ভেবো না, মানে কাকে কি ভাবতে না বলা হচ্ছে।
টাকাকে, কাকের উত্তরে পাচ্ছি টাকাকে, কি না মাটি। তাহলে এই দুটো কর্মের মধ্যে দেখো টাকাকেটা হচ্ছে একটা প্রধান কর্ম, তারপরে আসছে মাটির প্রসঙ্গটা। তাহলে টাকাকেটা হচ্ছে উদ্দেশ্য কর্ম আর মাটি হচ্ছে বিধেয় কর্মের মধ্যে যাচ্ছে। সাধারণত আমরা দেখব যেটি উদ্দেশ্য কর্ম হয়ে থাকে সেটা বিভক্তিযুক্ত হয়, আর যেটা বিধেয় কর্ম হয়ে থাকে সেটা বিভক্তি শূন্য বা বিভক্তিহীন হয়ে থাকে। এরপরে আমরা আলোচনা করব মুখ্য কর্ম আর গৌণ কর্ম নিয়ে। তাহলে এখানে আমরা জেনেই গেছি যে অনেক সময় বাক্যের মধ্যে দুটি কর্ম থাকে, অর্থাৎ বাক্যের ক্রিয়া দ্বিকর্মক হয়ে থাকে। এবার বাক্যের ক্রিয়া দ্বিকর্মক হলে সেই দুটি কর্মের মধ্যে যেটি অপ্রাণীবাচক কর্ম সেটিকে বলা হয় মুখ্য কর্ম, আর যেটি প্রাণীবাচক কর্ম সেটিকে বলা হয় গৌণ কর্ম। এক্ষুনি যে বাক্যটা আমরা আলোচনা করলাম যে রামবাবু ছেলেদেরকে চকলেট দিচ্ছেন, এখানে কি দিচ্ছেন, কাদেরকে দিচ্ছেন, চকলেট দিচ্ছেন আর ছেলেদেরকে, এই দুটি কর্মবাচক পদ। এর মধ্যে চকলেটটা হচ্ছে অপ্রাণীবাচক, তাই চকলেট পদটা হবে মুখ্য কর্ম, আর ছেলেদেরকে এটি প্রাণীবাচক কর্ম, তাই এটি হবে গৌণ কর্ম। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে একটু আগে উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম আলোচনা করা হয়েছিল, যেটা উদ্দেশ্য কর্ম সেই অংশটা চলে যাচ্ছে কি না গৌণ কর্মের মধ্যে, আর যেটা বিধেয় কর্মের মধ্যে ছিল সেটা কিন্তু মুখ্য কর্ম হয়ে উঠছে। ঠিক একইভাবে আমরা দেখব যেটা প্রাণীবাচক কর্ম অর্থাৎ যেটা গৌণ কর্ম সেটা বিভক্তিযুক্ত হয়ে থাকে, আর যেটা অপ্রাণীবাচক কর্ম মানে যেটা মুখ্য কর্ম সেটা বিভক্তি শূন্য হয়ে থাকে। আর যেটা মুখ্য কর্ম মূলত সেটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করে পাবো, ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করে পাবো, আর যেটা গৌণ কর্ম সেটা পেতে গেলে আমাদের ক্রিয়াকে কাকে বা কাদেরকে, বহুবচন হলে কাদেরকে দিয়ে প্রশ্ন করতে হবে। আরও উদাহরণ, যে মাস্টারমশাই ছেলেদের অঙ্ক করাচ্ছেন, তাহলে এই বাক্যের মধ্যে আমরা কর্মের যে দুটি ভাগ পড়লাম, অর্থাৎ উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম আর মুখ্য কর্ম গৌণ কর্ম, এই দুটি ভাগেরই আমরা দৃষ্টান্ত পাবো। কীরকম না, মাস্টারমশাই ছেলেদের অঙ্ক করাচ্ছেন, তাহলে অঙ্ক কি করাচ্ছেন আর কাদেরকে করাচ্ছেন, তাহলে অঙ্কটা হচ্ছে এখানে একটি কর্ম আর ছেলেদেরকে এটি একটি কর্মবাচক পদ। তাহলে অঙ্কটা যেহেতু অপ্রাণীবাচক তাই এটা হচ্ছে মুখ্য কর্ম, আর ছেলেদেরকে যেহেতু প্রাণীবাচক এটা হচ্ছে গৌণ কর্ম। আবার ছেলেদেরকে এটা হচ্ছে উদ্দেশ্য কর্ম আর অঙ্কটা হচ্ছে এখানে বিধেয় কর্মের অংশের মধ্যে যাচ্ছে। তাহলে এভাবে আমরা এই দুটো ভাগকে, কর্মের দুটো ভাগকে মনে রাখতে পারি। আচ্ছা, এরপরে আমরা যেটা আলোচনা করব সমধাতুজ কর্ম। বাক্যের ক্রিয়া যে ধাতু থেকে জাত, বাক্যের ওই বাক্যেরই কর্মবাচক পদ যদি সেই ধাতু থেকে জাত হয় তাহলে সেই কর্মকে বলা হয় সমধাতুজ কর্ম। যেমন ধরো, লোকটি কি ঘুমি না ঘুমোলো, ঘুমোলো হচ্ছে ক্রিয়া, ঘুম ধাতু থেকে জাত, তাহলে কি ঘুমোলো না ঘুমি, তাহলে এই ঘুমি কর্মবাচক পদটিও কিন্তু ঘুম ধাতু থেকে জাত। বা এমন মরণ মরে কয়জন, মরেটা হচ্ছে বাক্যের ক্রিয়া, কি মরে না মরণ, তাহলে মর ধাতু থেকে ক্রিয়াও জাত আর মর ধাতু থেকে বাক্যের কর্মবাচক পদটিও এখানে জাত হয়েছে, তাহলে মরণ হচ্ছে সমধাতুজ কর্ম। আরও দেখো, প্রলয় নাচন নাচলো যখন, নাচ ধাতু থেকে নাচলো ক্রিয়াটা জাত হয়েছে, আবার কি নাচলো না নাচন, তাহলে নাচন এই কর্মবাচক পদটিও কিন্তু নাচ ধাতু থেকে জাত হয়েছে। এটা গেল সমধাতুজ কর্মের দৃষ্টান্ত। এরপর আমরা আলোচনা করব অনুক্ত কর্মের দৃষ্টান্ত। তাহলে বাক্যের মধ্যে কর্মবাচক পদ যদি উহ্য থাকে, অনুক্ত থাকে, তখন সেই বাক্যে কর্মবাচক পদ বা কর্ম হচ্ছে অনুক্ত। যেমন তিনি খাচ্ছেন, এই বাক্যের কর্মবাচক পদটাকে আমরা অনুক্ত রেখে দিয়েছি। তিনি ভাত খাচ্ছেন হতেই পারত, কিন্তু আমরা কর্মবাচক পদটাকে এখানে উক্ত করলাম না। বা ছেলেটি পড়ছে, ছেলেটি বই পড়ছে, গল্প পড়ছে, কবিতা পড়ছে, যে কোনো একটা কর্মবাচক পদকে আমরা এখানে অনুক্ত করেছি, তাই এই বাক্যগুলো হচ্ছে অনুক্ত কর্মের দৃষ্টান্ত। এরপর আমরা যাচ্ছি বাক্যাংশ কর্ম।
আমরা যদি দেখি যে বাক্যে সাধারণত একটি পদই কর্মবাচক পদ হয়ে থাকে, আবার অনেক সময় দেখা যায় যে বাক্যের একাধিক পদ বা একটি বাক্যাংশই, বাক্যের একটি অংশই কর্মবাচক হয়ে উঠছে। তখন সেই কর্মকে আমরা বলবো বাক্যাংশ কর্ম। যেমন ধরো, তিনি গান গাওয়া পছন্দ করেন। তাহলে পছন্দ করেন এটি ক্রিয়া। কি পছন্দ করেন? না গান গাওয়া। দেখো এখানে কিন্তু একের বেশি পদ এসে যাচ্ছে কর্মবাচক অংশের মধ্যে। এটাকে আমরা বাক্যাংশ, গান গাওয়া এই অংশটাকে আমরা বলবো কর্ম। এছাড়াও শিক্ষক মন দিয়ে পড়াশোনা করা ছেলেদের পছন্দ করেন। শিক্ষক মন দিয়ে পড়াশোনা করা ছেলেদের পছন্দ করেন। তাহলে কাদের পছন্দ করেন, মানে এখানে ছেলেদের, যেহেতু কাকের পরিবর্তে বহুবচনের জন্য কাদের প্রশ্নটা আসছে। ছেলেদের শুধু নয়, মন দিয়ে পড়াশোনা করা ছেলেদের, এই পুরো অংশটা হচ্ছে এখানে কর্মবাচক। তাই এটাকে আমরা বাক্যাংশ, একটা বাক্যের অংশই যেহেতু কর্মবাচক হয়ে উঠছে, তাই এটাকে আমরা বাক্যাংশ কর্ম বলে চিহ্নিত করব। এছাড়াও আমি নতুন গল্প লেখা নিয়ে ভাবছি। তাহলে ভাবছি, কি নিয়ে ভাবছি? কি না উত্তরে আসবে নতুন গল্প লেখা নিয়ে। তাহলে এই অংশটাই হচ্ছে কর্মবাচক। আরও দেখো, আমাকে তোমার গল্প বইটা দাও। আমাকে তোমার গল্প বইটা দাও। তাহলে দাও ক্রিয়া। কি দেবে? না তোমার গল্প বইটা। শুধু বইটা নয়, আমাকে তোমার বইটা দাও নয়, শুধু তোমারও অংশটাও চলে যাবে, তোমার বই। আমাকে বইটা দাও, এখানে শুধুমাত্র বইটা হচ্ছে কর্মবাচক পদ। তোমার গল্প বই, এই তিনটে পদ মিলে হচ্ছে এখানে কর্মবাচক পদ। তাই এটাকে আমরা বাক্যাংশ কর্ম বলে চিহ্নিত করব। এরপর আমরা আজকে আলোচনা করব কর্মের যে শেষ ভাগ, 6 নম্বর ভাগ, সেটা হচ্ছে কর্মে বিপসা। বিপসা মানেই তোমরা জানো যে একই পদের মানে পরপর দুবার ব্যবহার। কিরকম? জনে জনে জিজ্ঞাসা করো। কাকে জিজ্ঞাসা করব? না জনে জনে। কাকে দিয়ে প্রশ্ন করে আমরা জনে জনে পদটি পাচ্ছি। দেখো একই কর্মবাচক পদ পরপর দুবার ব্যবহৃত হচ্ছে বলে একে আমরা কর্মে বিপসার দৃষ্টান্ত বলবো। এছাড়াও যা যা বলেছি সব মনে রাখবে। যা যা বলেছি, দেখো এখানে যা যা বলেছি অংশটা কর্মবাচক পদ, কিন্তু একই কর্মবাচক পদের পরপর দুবার ব্যবহার রয়েছে, যা যা। সারা জীবন শুধু টাকা টাকা করে গেলে। কি করে গেলে? টাকা টাকা। তাহলে টাকা টাকা এই একই কর্মবাচক পদের পরপর দুবার ব্যবহার হচ্ছে, তাই এগুলি হচ্ছে কর্মে বিপসার দৃষ্টান্ত। তাহলে আজকে আমরা আলোচনা করলাম কর্মকারক কাকে বলে, কর্মকারককে আমরা কিভাবে বাক্যে চিহ্নিত করব, অর্থাৎ ক্রিয়াকে কি বা কাকে, আর বহুবচন হলে কাদেরকে দিয়ে প্রশ্ন করতে হবে। এরপর কর্মের যে বিভাজনের মধ্যে 6টি ভাগ, অর্থাৎ উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম, তারপরেই আমরা জানলাম মুখ্য কর্ম, গৌণ কর্ম, তারপরে ছিল যেটা আমরা আলোচনা করলাম সমধাতুজ কর্ম, অনুক্ত কর্ম, বাক্যাংশ কর্ম আর কর্মে বিপসা। এই বিভাজনগুলো যদি তোমরা উদাহরণ সহ ঠিকঠাক বুঝে রাখতে পারো, তাহলে যদি বাক্যে প্রয়োগ করেও দেখাতে বলে তাহলেও সেটা পারবে। আর ঠিকঠাক বুঝে নিলে এমসিকিউতে যদি কোনো কর্ম দিয়ে জানতে চাওয়া হয় যেটি কী ধরনের কর্ম হয়েছে, অপশানের থেকে তোমরা সঠিক উত্তর সহজেই নির্বাচন করতে পারবে।